বিভাজনের উপর ভিত্তি করে কোনো একটা রাষ্ট্রকে, কোনো দেশকে শত্রু মনে করি না। যদি তাই হয় তাহলে ভারতের পার্শ্ববর্তী দেশ নেপাল, নেপাল এবং ভারত উভয়ই তো হিন্দু। যদি সমস্যাটা এটাই হয়ে থাকবে যে ভারত হিন্দু দেখে এই দেশের মেজরিটি মুসলমানের উপর সে নিপীড়ন করে, তাহলে নেপালের অধিকাংশ মানুষ তো হিন্দু, তাহলে নেপালের সাথে ভারতের সম্পর্ক এরকম কেন? তার কারণ এটা পুঁজির সম্পর্ক। যেই দেশে আগ্রাসী পুঁজি অন্য একটি দেশকে দখল করার চেষ্টা করছে, আমরা সেই পুঁজির বিরুদ্ধে থাকি। এতগুলো কথা বললাম এই জন্য, কারণ আপনাদের চিন্তা করে দেখতে হবে যে এইসব প্রতিষ্ঠানগুলিকে ভাঙচুর করা হলো, সেই প্রতিষ্ঠানগুলি কি কেউ শরীফ ওসমান হাদির খুনির আটকে থাকার জন্য বা শরীফ ওসমান হাদির খুনি ধরা না পড়ার জন্য দায়ী? না। তাদের কেউ কি ভারতীয় যে আগ্রাসন, ভারতীয় যে পুঁজির আগ্রাসন, সেই ভারতীয় পুঁজির আগ্রাসনের পক্ষে শক্তি? না। কিন্তু তাহলে তারা আক্রান্ত হলো কেন? কারণ তারা সেকুলার শক্তি। তারা আক্রান্ত হলো কেন? কারণ তারা এখানে ধর্মনিরপেক্ষতার কথা বলে, তারা বলে এখানে হিন্দুদের অধিকার এবং মুসলমানের অধিকার সমান হতে হবে। সেই জায়গা থেকে আজকে প্রথম আলোতে আগুন দেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে আজকে ডেইলি স্টারে আগুন দেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে ছায়ানট ও দিচি পুড়িয়ে দেওয়া হচ্ছে। আপনাদের মনে রাখতে হবে বাংলাদেশে একসময় একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, এবং সেই মুক্তিযুদ্ধের সময় আসলে যে শক্তিগুলি বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে দাঁড়িয়েছিল তাদেরকে ভারতের দালাল বলা হয়েছিল। আপনি যদি দৈনিক সংগ্রাম, জামাত ইসলামের তৎকালীন মুখপত্র, তাদের কাগজ ঘেটে দেখেন তাহলে দেখবেন তারা 9 মাস ধরে এই কাজই করেছিল। যারাই ধর্মনিরপেক্ষতার পক্ষে কথা বলেছে, যারা এখানে অসাম্প্রদায়িকতার পক্ষে কথা বলেছে, তাদেরকে ভারতের দালাল ট্যাগ দেওয়া হয়েছে। এবং সেই যে রাজনীতি, সেই রাজনীতি যারা এখনো কন্টিনিউ করছে, সেগুলি বোঝা আমাদের প্রয়োজন। আমাদের দেশে কেন একটা মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা আমাদের বোঝা প্রয়োজন। আমাদের বোঝা প্রয়োজন যে এই দেশের 90% মানুষ যেরকম মুসলিম, এই দেশের 90% কেন তার থেকে আরো অনেক বেশি শতাংশ, প্রায় 97-98% মানুষ প্রত্যেক মাসের যে বেতন, সেই বেতনের উপর ভিত্তি করে তাদের সংসার চালায়। হয়তো কেউ 10,000 টাকা বেতন পায়, কেউ 1 লাখ টাকা বেতন পায়, কিন্তু তারা সবাই বেতনভোগ। অর্থাৎ তাদের যদি কোনো কারণে 2টা মাস বেতন বন্ধ থাকে, তাদের সংসার চলবে না। এই যে মানুষ যারা কিনা গা খাটিয়ে বা শ্রম নিয়োজিত করে খায়, যারা পুঁজি নিয়োজিত করে খাওয়ার ক্ষমতা রাখে না, সেই মানুষের জন্য একটা রাজনীতি তৈরি করা বামপন্থীদের কাজ। এবং আমাদের প্রাইমারি লড়াই যে পুঁজিপতিদের বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াই, সেই জায়গাটি বুঝতে পারা আমাদের জন্য জরুরি। আমাদের বুঝতে পারা জরুরি যে বাংলাদেশে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বারবার করে শিক্ষার বৈষম্য দূর করার এতগুলি কথা বলার পরে শিক্ষার অবস্থা কি? আপনারা জানেন কোভিডের পর থেকে বাংলাদেশে হাই স্কুলের যে ড্রপ আউট রেট, সেই ড্রপ আউট রেট বেড়ে গেছে। অর্থাৎ ঝরে পড়া মানুষের সংখ্যা প্রত্যেক বছর বেড়েছে 2020, 21, 22 জুড়ে। তার ফলে কি হয়েছে? তার ফলে এখানে বাল্য বিবাহ বেড়েছে। যেহেতু যে নারীরা ড্রপ আউট হয়েছে, ঝরে পড়েছে হাই স্কুল থেকে, তাদেরকে তাদের বাপ মা আর না পড়িয়ে তাদের বিয়ে দিয়ে দিয়েছে। যখন এখানে নারী আপনার বাল্য বিবাহ বেড়েছে, সেই বাল্য বিবাহ বাড়ার সাথে সাথে একই সঙ্গে মাতৃ মৃত্যুর হার বেড়েছে, শিশু মৃত্যুর হার বেড়েছে। গত 50 বছর ধরে যে এই সূচকগুলিতে আমরা একটু একটু করে ভালো করছিলাম, সেই সূচকগুলো উল্টো দিকে চলে গিয়েছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের নতুন সরকারের কি কাজ হওয়ার কথা ছিল? তার কাজ হওয়ার কথা ছিল রাষ্ট্রের যে শিক্ষা, সেই শিক্ষার ব্যাপক হারে বিনিয়োগ করা, এমন ভাবে বিনিয়োগের ব্যবস্থা করা যাতে করে সব থেকে প্রান্তিক যে শিক্ষার্থীটি, সেই শিক্ষার্থীটি স্কুলে আসতে এবং স্কুলে থাকতে প্রণোদিত বোধ করে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? তার কোনো কিছুই হলো না। শিক্ষা বাজেট আওয়ামী লীগ আমলে যেরকম ছিল, শিক্ষা বাজেট এখনো তাই থাকবে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এই দেশের যে বৃহৎ লড়াইগুলি, এখানকার গণতন্ত্রের জন্য যে লড়াই, এখানে সমাজ প্রগতির জন্য যে লড়াই, সেই লড়াইগুলিতে যেমন থাকে, তেমনি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করবে। আপনারা যারা আমার সামনে বসে আছেন, তাদের জায়গা থেকে অত্যন্ত জরুরি যে আমাদের প্রাত্যহিক যে সংকটগুলি, সেই সংকটগুলিকে কিভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করা যায়, তার গতিপথ আপনাদের নির্ধারণ করতে হবে। আপনাদের এখানে যদি কোনোভাবে শিক্ষা পণ্যের দাম বাড়ে, সেই শিক্ষা পণ্যের দাম বেড়ে নেওয়াটাকে সাধারণভাবে মেনে নেওয়া যাবে না। পুঁজিবাদ আমাদের শিখিয়েছে যে এগুলো হবে এবং এগুলো মেনে নিতে হবে। আমাদেরকে শেখ হাসিনা একসময় মক করতো যে এরা কোনো জায়গায় 10 টাকা দাম বেড়ে গেলে তাই নিয়ে আন্দোলন করে। এটা নিয়ে কোনোভাবে হীনমন্য হওয়ার কিছু নাই। আপনার যদি প্রয়োজন নাও হয়, হয়তো আপনার পাশের যে শিক্ষার্থীটি, তার জন্য ওই 10 টাকা বৃদ্ধিটি হিউজ, ওই 10 টাকা বাড়ার কারণে হয়তো সে তার পরের বছর পড়াশোনা কন্টিনিউ করতে পারবে না। কাজে যেখানে শিক্ষা পণ্যের দাম বাড়ছে, সেখানে আমাদের লড়াই করতে হবে। যেখানে প্রাইভেটাইজেশনের মধ্যে দিয়ে শিক্ষাকে একটা নির্দিষ্ট গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেখানে আমাদেরকে লড়াই করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে শিক্ষা কোনো পণ্য না, শিক্ষা মার্সিডিজ গাড়ি না। দুঃখিত, যে আমার টাকা আছে তাই আমি চলবো, আপনার টাকা নাই দেখে আপনি চলবেন না। শিক্ষা আমার অধিকার, শিক্ষা কোনো পণ্য না।